দ্য সাইলেন্ট ম্যানর পর্ব সংখ্যা ৭১। মীর জাফান শনের দাফনের কাজ সম্পন্ন হয়েছে। গ্রামের প্রায় প্রতিটি মানুষই অংশগ্রহণ করেছিলেন তার জানাজায়। তাকে তার মায়ের পাশে শুয়ে রাখা হয়েছে, সেই নিদ্রায় মগ্ন যেই নিদ্রা থেকে আর ফিরবে না সে। মায়া একটু স্বাভাবিক হয়েও পরক্ষণে পূর্বের রূপে ফিরে যায়। গতকাল থেকে ঘরের মধ্যে দভঙ্গিতে বসেছিল। না আছে ঘুম, না আছে খাওয়া দাওয়া। থাকবে না এটাই স্বাভাবিক নয়? রাফিদ ও আহির মিলে খুব কষ্টে মায়ার দরজা তখন খুলেছিল। তারা ভয় পেয়ে গিয়েছিল, এই বুঝি মায়া কিছু করে বসলো। মায়া ঠিক আছে, বেঁচে আছে, মরে যায়নি, শুধু ভেতরের আত্মাটাই মৃত। জয়ন্ত বেগম জোহরের সময় থেকে নামাজের ঘরেই বসেছিলেন। চোখ বেয়ে জল পড়ছে মোনাজাতে, তার সবটুকু দোয়া মীর ও মায়াকে ঘিরে। মায়ার আত্মচিৎকার, হাহাকার, বিয়ে হতে না হতেই বিধবা হওয়া, সব কিছু যেন একটা দুঃস্বপ্নের মতো হয়ে দাঁড়ায়। তিনি ঘুম থেকে উঠে দেখবেন সব কিছু স্বপ্ন। মীর বেঁচে আছে, পুরো বাড়ি জুড়ে আনন্দ অটুট। চোখ দুটো ফুলে গিয়েছে তার। বদ্ধ ঘরে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন, তার কান্না দেওয়ালও শুনছে, দেখছে। ওদেরও যেন সহ্য হচ্ছে না এই কান্না। সব কিছু ঠিকঠাক হয়ে যেত, দুঃস্বপ্ন হয়ে যেত, ভাবেন শালুক। দূর থেকে দাঁড়িয়ে দেখছেন মীরের সমাধিখানা। মায়া সাথেই আছে, তাকে গৌরী সাহানারা ধরে রেখেছে। মীরের কবরের সমাধি ফলক তৈরি করা হচ্ছে, 4 জন লোক সমাধির কাজে নিয়োজিত। মাথার দিকের সমাধি ফলকে এসে থামলেন একজন রাজমিস্ত্রি। ঘাড় ঘুরিয়ে তাকান তাদের দিকে, জিজ্ঞেস করেন মৃত ব্যক্তির নাম, জন্মসাল, মৃত্যুর দিন, বাবার নাম জিজ্ঞেস করলেন। মীরের নামের সাথে আজ মৃত শব্দটি যুক্ত হয়েছে। মৃত মীরের জন্মসাল জিজ্ঞেস করছেন। প্রশ্নটা শুনেই থমাস কুঁকড়ে গেলেন যেন। বুকের চাপ চাপ ব্যথাটাও বেড়ে গিয়েছে। মনে পড়ে সেই দিনটার কথা, যেদিন মীর দুনিয়াতে আসে। তার স্ত্রী রুম্পা বেগম মৃত্যুর আগে অন্তঃসত্ত্বা থাকাকালীন বলতেন বারবার, আমার যদি কিছু হয়ে যায় আমার সন্তানকে দেখে রাখবেন। আমি বেঁচে থাকবো বলে মনটা সায় দিচ্ছে না, তবে আমি দোয়া করি আমার অনাগত সন্তানের জন্য সৃষ্টিকর্তা যেন ওকে দুনিয়ার আলো দেখায়। জীবনটা ওর আলোতে আলোতে ভরে যাক। আলোতেই ভরে উঠেছিল জীবন, কিন্তু হঠাৎ যেন মৃত্যুর ঘণ্টা এসে তার দুয়ারে থেমেছে। থমাসের মন কাঁদে, বলতে ইচ্ছা করে আমাকেও আমার সন্তানের সাথে কবর দিয়ে দাও। বেঁচে থেকে আর কি হবে? সব ভুলে একমাত্র সন্তানকে ঘিরে দুনিয়ার বুকে বেঁচে থাকার এক তীব্র ইচ্ছা জন্মেছিল তার মনে। রুম্পা বেগম চলে যাওয়ার পর কতকে বলেছেন বিয়ে কর, নতুন করে জীবন শুরু কর। গেলেন না সেই জীবনে। নতুন জীবন বলতে তো মীরই ছিল, তার একমাত্র সন্তানকেই খুঁজতেন, জানতেন। আজ সেই জীবন হারিয়ে গিয়েছে। মরহুম মীর জাফান শন, পিতা থমাস শন, জন্মসাল 1 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দ, মৃত্যু 1 জানুয়ারি 1953 খ্রিস্টাব্দ। রাজমিস্ত্রি সমাধি ফলকের কাজ সম্পন্ন করলেন। শহর থেকে সন্ধ্যার দিকে আলিমনগরে এসে পৌঁছেছেন সাইদ আলী মির্জা ও তার স্ত্রী রত্না বেগম। সাইদ সংক্ষেপে তাকে রত্না বলে ডাকেন। গতকাল ছেলের ফোন পেয়ে আজ চলে এসেছেন আলিমনগরে। রত্না বেগম মোটেই গ্রাম পছন্দ করেন না। আসছে থেকে নাক কুচকে রেখেছিল, কখন শহরে পৌঁছাবেন সেই চিন্তা ছিল। কিন্তু ছেলেকে মর্মাহত দেখে কিছুটা ভেঙে পড়েছিলেন রত্না। চৌধুরী বাড়ির প্রতিটি মানুষ মুখ গম্ভীর বানিয়ে রয়েছে। উনি বিষণ্ণ মনে জিজ্ঞেস করলেন আহিরকে, জানতে চান কি হয়েছে। আহির কোনো জবাব না দিয়ে রত্নাকে জড়িয়ে কেঁদে উঠলে। রত্না ঘাবড়ে যান, ছেলেকে জিজ্ঞেস করেন বারবার কি হয়েছে। যেই মেয়ের জন্য তাদের আহির ডেকেছিল সে নিশ্চয়ই কিছু করেছে ভেবেছিলেন, কিন্তু তাৎক্ষণিক তিনি মায়াকে দেখছিলেন সাদা শাড়িতে, থমকে যান তিনি। বৈঠকখানার শোক সমাবেশে বসে আছে সকলে, তাদের মাঝে নেই আহির ও রাফিদ। সারা সন্ধে বসেছিল মীরের কবরের পাশে। গতকাল অবধি 3 জন বেশ আনন্দ ও আদায় ছিল, আজ তাদের মধ্যে যেন যোজন যোজন দূরত্ব। মীর নামক মানুষটি মাটির ঘরে শায়িত, তাদের প্রাণপ্রিয় বন্ধু, ভাই, ওই যে কবরে শুয়ে আছে। রাফিদের কলিজাটা পুড়ে যাচ্ছে, চোখের জলকে সামাল দিতে পারছে না, টইটুম্বুর করে আস্তে গাল বেয়ে পড়ল। বোবা কান্নায় ভেঙে পড়ে সে। মুহূর্তেই বাঁ হাতের পিঠ দিয়ে চোখ মুছে ফেলল।
আজকে মীরের জায়গায় আমার থাকার কথা ছিল, বলল রাফিদ। আহির তার কাঁধে হাত রাখে, শুধু কিছুই বলল না। আমি সম্রাট নিষাদের বংশধরদের ছাড়ব না। রাফিদের কণ্ঠে তেজ, রাগ, প্রতিশোধের একটি প্রতিচ্ছবি ফুটে উঠল। আহির বলল, ভুলটা আমাদের। সেদিন কবিরকে বাড়ি আনাটা উচিত হয়নি। ওনার উদ্দেশ্যই ছিল এই বাড়িতে আসার। লোকটি বুঝতেও পারেনি মীর এই বংশের সন্তান নয়। বুঝবেও বা কী করে? শয়তান লোকটা আসার পর থেকে তার ঘরের মধ্যেই বন্দি ছিল। খাবারটা অবধি তার ঘরে দিয়ে আসতে হয়েছে। এতটা সম্মান ও ভালোবাসা দেওয়ার পরেও বেইমানি করল। আহির নিঃশ্বাস বন্ধ করে আবার ছাড়ল। মীর যদি বিয়ের বিষয়টি গোপন না রাখত, তাহলেও হয়তো মীর বেঁচে থাকতো। যদি পরিবার সহ আশেপাশের মানুষও জানতো বিয়েটা মীরের সাথে, তবে কবির বুঝে যেত মীর আমজাদ আঙ্কেলের সন্তান নয়। সেদিন আমি যদি রত্নখচিত পেন্ডেন্ট লকেটটা ওর গলায় পরিয়ে না দিতাম, ওকে জমিদারের ছেলে বলে পরিচয় না করাতাম, তবে হয়তো মীর বেঁচে থাকতো। আহির শুধু তাকিয়ে দেখছে রাফিদের আফসোসের প্রতিটি সুর। কত পদক্ষেপে ভুল দেখাচ্ছে। আজ সে ভুলগুলো না হলে মীর বেঁচে থাকতো, কিন্তু তার বদলে সে মরে যেত, তা ভাবছে না। আমি অরুণকে দিয়ে খোঁজ নিয়েছি। সম্রাট নিষাদ আলিমনগরে নেই। কোথায় গিয়েছে কেউ জানে না। হয়তো ওনার উদ্দেশ্য সফল হওয়াতে দূরে চলে গিয়েছে। বাকি রইল শেফালি। ওকে দিয়েই কবির তার উদ্দেশ্য হাসিল করেছে। ওরা জানে ওদের ধরতে পারলে বেঁচে থাকতে দেবে না নিশ্চয়ই, তাই দূরে কোথাও পালিয়ে গিয়েছে। আজ হোক বা কাল হোক, এর ফলাফল ঠিকই পাবে ওরা, বলল রাফিদ। বসে গাটা এলিয়ে রেলিংয়ের পাশে বেঞ্চে। আহিরের তখন মনে পড়ল মোহিনীর কথা। আচমকা যেন ওর কথা মনে পড়ে উঠছে। আহির শান্ত গলায় বলল, রাফিদ, তোর না গতকাল মোহিনীকে বিয়ে করার কথা ছিল? দিঘির পাড়ে অপেক্ষা করবে। তুই তুই তো ওর কাছে আর যাসনি। ওর খোঁজ নিয়েছিস? আজ সারাদিন পার হয়ে গেল, একটাবার খোঁজ নেওয়া দরকার। রাফিদ ভাবে মোহিনীর কথা। মীর হারিয়ে যাওয়াতে সব কিছু ভুলে গিয়েছে প্রায়। গতকাল মেয়েটা হয়তো অপেক্ষা করেছিল, নিশ্চয়ই এখন অভিমান করেছে। তোর এখন যাওয়া দরকার ওর বাড়ি, কোনোভাবে খোঁজ নেওয়া দরকার। রাফিদের মন শীতল হয় হঠাৎ। কোনো এক অজানা কারণে সর্বাঙ্গ কেঁপে উঠল। অবস্থান ত্যাগ করে উঠে দাঁড়ালো। তাদের পারিবারিক কবরস্থানের দিকে তাকায়। মীরকে দেখতে পেল যেন। দৃষ্টি তাৎক্ষণিক সরিয়ে ফেলল। পুনরায় চোখ কষলে তাকালো। নেই, কোথাও মীর নেই। হ্যালুসিনেশন হচ্ছে। মোহিনীর বাড়ি যাবে ভেবেই নিশ্চিত করল। রত্না বেগম গৌরীকে ডেকে নিয়ে ছাদে এলেন সবার আড়ালে। গৌরী বুঝতে পারছে না তাকে চোরের মতো আড়ালে ডাকার কারণ। গোপনে খুনের পরিকল্পনা করার জন্য যেইভাবে ফিসফিস করতে হয়, তেমনি রত্নাও সেরকম আচরণ করছে। গৌরী আদবের সাথে জিজ্ঞেস করলো রত্নাকে, জরুরি ডাকলেন, কিছু হয়েছে? রত্না প্রথমে গৌরকে অসন্তোষ চোখে পা থেকে মাথা পর্যন্ত দেখলেন। এরপর পায়চারি করতে করতে বেশ গম্ভীর গলায় বললেন, তুমি জানো আহির কে? আহির কে? প্রশ্নটা রীতিমতো নির্বাক করল গৌরীকে। তিনি অসাধারণ কেউ কি? সে এখন পর্যন্ত তাকে একজন গোয়েন্দা রূপেই দেখেছে, একজন প্রেমিক পুরুষ, একজন জ্ঞানী। আর কিছু কি জানার ছিল? গৌরীর কোনো জবাব দিল না। রত্না বেগম পা স্থির করে দাঁড়ায়। ঘূর্ণনের মতো শরীর ঘুরিয়ে ঘুরিয়ে গৌরীর দিকে তাকালেন। বললেন, সাইদ আলী মির্জার একমাত্র সন্তান। শহরে এক নামে সাইদ আলী খানকে সবাই চেনে। একজন বিজনেসম্যান। তার একমাত্র ছেলে আহির মির্জাকেও সবাই চেনে, একজন গোয়েন্দা। তুমি জানো কত মেয়ে ওর বউ হওয়ার জন্য লাইন বেঁধে দাঁড়িয়ে আছে? আশ্চর্য, গৌরী এসব কিভাবে জানবে? তাকে এসব কথা কেন শোনানো হচ্ছে? সে থ হয়ে যায়। নিস্তব্ধ চোখ দুটো ফেলে রেখেছে রত্নার দিকে। হয়তো উনি এখন এমন কিছু বলবে যার জন্য গৌরী প্রস্তুত নয়। তার অভিব্যক্তির পূর্বাভাস তাই বলে দিচ্ছে। গৌরী কোনো রকম প্রতিক্রিয়া করছে না। রত্না বেগমের মূল কথা শোনার অপেক্ষায় আছে। রত্না বেগম বিরতি নিয়েছিলেন, ফের বললেন, আমি গতকাল আহিরের কল পেয়ে আশ্চর্য হয়েছি। সে উচ্চ বংশের ছেলে হয়ে কিভাবে এত নিচু পরিবারের মেয়েকে ভালোবাসতে পারে, যার নিজস্ব কোনো ঠিকানা নেই, না আছে বাবার পরিচয়। কি যোগ্যতা আছে তোমার আমার ছেলের বউ হওয়ার? শুধু রূপ থাকলেই হয় না, গুণও থাকতে হয়। আমার ভোলা ভালা ছেলেকে প্রেমের ফাঁদে ফেলেছ। উন্মাদ হয়ে গিয়েছে আমার ছেলে। নিশ্চয়ই জাদু করেছ।
এতটুকু বলেই থামেন তিনি, ঠোঁট বাঁকিয়ে হাসেন একগাল। এ যেন তাচ্ছিল্যের হাসি। গৌরীর ইন্দ্রিয় আবিষ্কার করলো এক বিষাদ বয়ে যাওয়া বাতাসকে। মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, চোখ দুটো পলক ফেলতে ভুলে গিয়েছে। শিহরণ জাগিয়ে ঢোক গিলল, জবাব দিতে পারল না কোনো। রত্না বেগম পায়চারি শুরু করেন। বাঁ কাঁধ থেকে ফেলে রাখা শালটা বাতাসে দুলছে। পুনরায় ধীর কণ্ঠে কঠিন এক স্বর আবিষ্কার করে বললেন, তোমরা গ্রামের মেয়ে শহরের সহজ সরল ছেলেকে পেলেই কিভাবে গলায় ঝুলে পড়বে পথ খুঁজে পাও না? নিশ্চয়ই টুকটাকের জল পড়েছে আমার ছেলের পেটে, নয় তোমার মতো মেয়ের প্রেমে পড়াটা অবিশ্বাস্য। গৌরী বাকরুদ্ধ। আহির তাকে একবার বলেছিল গতকাল তার মা বাবা আসছে। গৌরী আগ্রহ নিয়ে অপেক্ষা করছিল বটে। নতুন জীবনে পা রাখবে ভেবেছিল, ছোট্ট একটা সংসার সাজাবে। আজ যেন সবটাই ধুলোয় মিশে গেল, মিশিয়ে দিয়েছে রত্না বেগম। আমি আজ এখানে এসেছি তোমাকে বউ করে নিয়ে যেতে নয়, সাবধান করতে। আগামীকাল আমরা চলে যাব। আহিরকে বলবো তুই তোর হবু বউকে নিয়ে শহরে আয়, সেখানে বসেই তোদের বিয়ে দেব। কিন্তু তুমি আজ এক্ষুনি কোথাও চলে যাবে, অনেক দূরে, যাতে আহির তোমাকে খুঁজে না পায়। তুমি ঠিক কোথায় যাবে তা আমি জানি না, তবে তোমাকে যথেষ্ট পরিমাণে টাকা দেব। চলে যাও সেই টাকা নিয়ে। কি বলছেন আপনি এসব? মা হয়ে ছেলেকে আঘাত করতে চাইছেন? অতঃপর তার মুখ খুলল যেন। একদম মুখে মুখে কথা বলবে না। ওর বিয়ে আমরা সম্ভ্রান্ত পরিবারের মেয়ের সাথে ঠিক করে রেখেছি। গৌরী ফিক করে হেসে বলল, সিনেমার কাহিনীর মতো একটা গল্প সাজাচ্ছেন, টাকার লোভ দিয়ে দূরে ঠেলে দিতে চাইছেন। তুমি যা মনে করো, কিন্তু আমি চাই না তুমি আমার ছেলের বউ হও। তুমি না আহিরকে ভালোবাসো? তুমি কি চাও? তোমার মতো মেয়েকে বউ করে ও সারা জীবন পস্তাক, বন্ধুদের সামনে অপমানিত হোক? গৌরী থেমে গেল। তার নিঃশ্বাস বারে বারে ওঠানামা করছে, চোখের পাপড়িগুলো খুব দ্রুত পড়ছে। সেই সাথে রত্নার একটা প্রশ্ন বারবার চারপাশে ঘুরছে, প্রতিধ্বনিত হচ্ছে। তুমি কি চাও? তোমার জন্য সারা জীবন আহির পস্তাক, বন্ধুদের কাছে অপমানিত হোক? হ্যাঁ, ঠিকই তো। তার তো বাবার পরিচয় নেই, তিনি থেকেও ছিলেন না। তার বাবার বেশ বড় নামডাক থাকা সত্ত্বেও তো সে বঞ্চিত ছিল। বড় হয়েছে কুঁড়ে ঘরে, রাজপ্রাসাদ যে তার ঠাঁই হওয়ার নয়। কি ভাবছো? গৌরী সেকেন্ড কয়েক ভেবে জবাব দিল, আপনার জন্য আমি আমার ভালোবাসাকে কোরবানি দেব না। এই কথাগুলো আপনার ছেলেকে বলবেন। যদি সে আমাকে প্রত্যাখ্যান করে তবেই আমি তার থেকে দূরে চলে যাব। বলে গৌরী চলে গেল ব্যস্ত পায়ে নিচে। রত্না বেগম গৌরীর কঠিন স্বরে ক্ষিপ্ত হলেন, তবু খোলা আকাশের নিচে বসে তা প্রকাশ করলেন না। আহির ও রাফিদ গেল মাস্টার বাড়ির দিকে। বাড়িটি যেন ঝিম মেরে আছে, কাউকে দেখা যাচ্ছে না। পথের ধারে লণ্ঠন জ্বলছে, বাড়ির ভেতরে গরু বাঁধা আছে। মাস্টারের খামার থেকে বোধহয় কোনো দরকারে নিয়ে আসা হয়েছে। রাফিদ উকি ঝুঁকি মারল, কোথাও কাউকে দেখা যাচ্ছে না। গেল কোথায় সবাই? বলল রাফিদ। বাম হাতের উল্টো দিক দিয়ে কোমর ধরে রেখেছে, ডান হাতটি দিয়ে মুখ পরিষ্কার করে। হয়তো ভেতরে আছে, চল ডেকে দেখি। আহির বলল, কি বলবো? কেন এসেছে যদি জিজ্ঞেস করে? জিজ্ঞেস তো করবেই, কিছু একটা বলতে হবে। বলেই রাফিদ মাস্টার চাচা বলে ডাক দেয়। ভেতর থেকে কারো সারা শব্দ এলো না, শুধু ভেসে আসে পশ্চিম দিক থেকে হিমেল হাওয়া। রাফিদ অপেক্ষা করে 2 মিনিট। এমন সন্ধ্যায় ঘরের ভেতরে সবাই ঘাপটি মেরে কি করছে ভাবছে। সচরাচর এমন সময় মোহিনীকে কুঠুরিতে দেখা যায়, আজ আর দেখা যাচ্ছে না। আহির বলল, পরে আসবো, হয়তো এখন তারা কোনো কারণে ব্যস্ত আছে। রাফিদ আহিরের কথা মেনে নিল আপাতত, তবু মনটা তার স্থির হয়ে থাকতে পারছে না। বাড়ির পথে হাঁটা শুরু করলো। যেতে যেতে পথে দেখা হয় মাস্টারের। রাফিদ ওনাকে দেখে লম্বা সরে সালাম দিল। মাস্টার সালাম নিলেন, তবে সময় করে। সালামের জবাব দিয়ে উনি চলে যান। সাথে ছিল একজন মৌলভী। রাফিদ কিঞ্চিত অবাক হলো। মাস্টারের যাওয়ার পানে দেখলো, যেতে যেতে মৌলভী ও মাস্টার হাত নাড়িয়ে নাড়িয়ে কোনো বিষয়ে কথা বলছে। রাফিদ সেই বিষয়ে কিছু বলার আগে আহির তাকে বাধা দিয়ে বলল, মাস্টারকে তো সুবিধার মনে হলো না? কিছু একটা তো নিশ্চয়ই হয়েছে। কেমন অস্বাভাবিকভাবে সালামের জবাব দিল। মনে হলো কেউ তাড়াচ্ছে। হলেও হইতে পারে, বাদ দে, চল বাড়ি যাই।
মায়া তার মায়ের ঘরের বারান্দায় দভঙ্গিতে বসে আছে, শরীরটা হেলিয়ে রেখেছে রেলিংয়ের সাথে। শালুকের ঘরের বারান্দা থেকে তাদের পারিবারিক কবরস্থান পরিষ্কার দেখা যায়। রাতের চাঁদটা উদিত হয়েছে সবেই, মৃদু আলোতে মীরের কবরটা দেখা যায়। মায়া ঠিক মীরকেই দেখছে যেন। হঠাৎ করেই তার পৃথিবীটা থমকে যাওয়াতে মানুষটি ভেতর থেকেই মরে গিয়েছে। দেহটা দুনিয়ার বুকে থেকে এখন শুধু মরছে, কিছু বলতে পারছে না, শুধু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। জলটুকু মোছার মতো শক্তি তার নেই। সবটুকু শক্তি তো গতকালই বিসর্জন দিয়ে দিয়েছে সে। দিতে হয়েছে। একটু পর ডান হাতের দিকে তাকায়। যখনই মনে পড়ে এই হাত দিয়ে তার স্বামীকে বিষ দিয়েছে, তৎক্ষণাৎ সর্বাঙ্গে খিঁচুনি উঠে যায়, দম ভারী হয়ে যায়, মাথার চুলগুলো টেনে ধরে দুই হাত দিয়ে। আজ যখন মীরের সমাধি ফলকে তার নামটির আগে মরহুম যোগ করে, সে চেয়ে চেয়ে ঘাড়টা কাত করে দেখছিল। যদি কথা বলার শক্তি থাকতো, যদি নিয়ম নীতিতে মৃত ব্যক্তিটির সাথে কবরে শায়িত থাকা যেত, তবে আজ নিশ্চিত মীরকে জড়িয়ে ধরে সুন্দর একটা ঘুম দিত। হলো না, সেই সৌভাগ্যটুকুও হলো না। তাদের চলার পথ দীর্ঘ হলো না। ভাগ্য আজ ধ্বংসের শেষ প্রান্তে এসে পুনরায় ধ্বংস করল যেন মীরকে। কি পেল মানুষটি জীবনে? যদি না পাওয়ার খাতায় কারোর নাম উল্লেখ করা হতো, তবে মীর জাফান শানের নামটি প্রথমে থাকত। মায়া ধীরে ধীরে হাতটি বুকের সোজাসুজি করে তুলল। যেই হাতে মীরকে স্বামী হিসেবে বরণ করলো মায়া, সেই হাতে অজান্তে তুলে দিল নীল বিষ। মীর অচেতন, আর মায়া পৃথিবী আজ চিরতরে স্তব্ধ। রাত 10টার দিকে বুলবুলকে দিয়ে সংবাদ পাঠালো আহির গৌরীর কাছে, তাকে ডাকছে। আহির অপেক্ষা করছে বাড়ির উঠোনে। মন তার ভীষণ বেকুল। মীরের অশ্বটা একটু পরপর করুণ এক হেরসা ধ্বনি তুলছে। আহির অগ্নিলের কাছে এগোয়, ওর গায়ে আলতো হাত রেখে আদর করে, কিন্তু শান্ত হচ্ছে না অগ্নিল। ওর চোখ দুটো ভেজা। আহির ওকে ছুঁয়ে বলল, কেঁদে কি হবে? তোর বন্ধু, সাথে আমারও বন্ধু, চিরতরে হারিয়ে গিয়েছে। যদি পারিস তবে দোয়া করিস, তোর বন্ধু যাতে পরপারে ভালো থাকে। সৃষ্টিকর্তা চাইলে পরপারে আবার আমাদের দেখা হবে। বুলবুল দৌড়ে আসে আহিরের কাছে, হাঁটুতে ভর দিয়ে প্রথমে দম হালকা করলো, এরপর বলল, বাবু, গৌরী আপা বাড়িতে নাই, আমি ওনাদের বাড়িতে গেছি, তালাবদ্ধ। আহির ভুরু ভাঁজ করে জানতে চাইল, কি বলছো? ও হঠাৎ করে কোথায় যাবে? জানি না বাবু, সন্ধ্যার সময় মালকিন তারে বাইরে আসতে দেখছিলেন। তাদের ক্ষুদ্র আলোচনায় হাজির হয় রাফিদ। সে বাড়ির বাইরে থেকে সবে ফিরেছে। তাকে বেশ উত্তাপ দেখালো। আহির রাফিদের দিকে দুপা এগিয়ে বলল, এমনভাবে দৌড়ে এলি যেন কেউ ধাওয়া করছে। রাফিদ থেমে বলল, মীরের কবরের কাছে ছিলাম, চারিদিক নির্জন, এত রাতে কে বা বাইরে থাকবে। কিন্তু এহেন সময় আমি বাঁশির সুর পেলাম। দক্ষিণ দিক থেকে সুরটা ভেসে আসছিল। আমি মনোযোগ দিয়ে শুনছিলাম। বাঁশির সুর থেমে যাওয়ার পর অশ্বের দৌড়ের আওয়াজ পাই। আমার কেন যেন মনে হচ্ছে এটাই সেই সুফিয়ান হায়দারের বাঁশির সুর। বাঁশি।